দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতির প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে আমরা কথা বলবো যুক্তরাষ্ট্রের নতুন যে শুল্ক নীতি আছে তার কি প্রভাব বাংলাদেশের রপ্তানির জন্য রয়েছে। আমার সাথে স্টুডিওতে কথা বলবার জন্য আছেন জনাব আসিফ ইব্রাহিম, তিনি ঢাকা চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি, এবং আমার সাথে আছেন ডক্টর মাহফুজ কবির, তিনি গবেষণা পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, বিস। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা শুরু করবার আগে প্রতিদিনের মতো আমরা বাংলাদেশ টেলিভিশনের একটা ছোট প্রতিবেদন দেখে আসবো। প্রতিবেদন দেখে আমরা আলোচনা শুরু করছি। ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির আওতায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে এশিয়ার ছোট দেশগুলো, বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলো। এই শুল্ক আরোপে ওয়াশিংটনের আনুষ্ঠানিক যুক্তি ছিল, এসব দেশ যুক্তরাষ্ট্রে যে পরিমাণ পণ্য রপ্তানি করে আমদানি তার চেয়ে অনেক কম। ট্রাম্প প্রশাসনের দাবি, এই অন্যায্য বাণিজ্য ঘাটতি কমাতে বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত। তবে বিশ্লেষকরা এই ঘাটতির হিসাব ব্যবহার করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, এই শুল্ক আরোপ আসলে চীনকে শাস্তি দেওয়ার একটি বৃহত্তর ভূরাজনৈতিক কৌশলের অজুহাত মাত্র। যুক্তরাষ্ট্র এমন দেশগুলোকে লক্ষ্যবস্তু করেছে যারা চীনের উপর নির্ভরশীল বা চীন থেকে বিনিয়োগ পেয়ে থাকে। চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক কমাতে চায় যুক্তরাষ্ট্র। কিন্তু বাংলাদেশ এখন কোন পথে এগোবে? বাংলাদেশ তার সবচেয়ে বড় ক্রেতা অথবা সবচেয়ে বড় সরবরাহকারী দেশের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হচ্ছে। ফলে বাংলাদেশ সরাসরি যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধের প্রভাবের মধ্যে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপ করেছেন, কারণ এদেশের তৈরি বেশিরভাগ পণ্যে চীনা কাঁচামাল ব্যবহার করা হয়। তারা বলছেন, এই পদক্ষেপ চীনের অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় ওয়াশিংটনের একটি বৃহত্তর কৌশলের প্রতিফলন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৩-২৪ অর্থ বছরে চীন থেকে ১৬.৬৩ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে বাংলাদেশ, যা মোট আমদানি ব্যয়ের ২৬.৪%। এই আমদানির ৮০%-এর বেশি তৈরি পোশাক খাতের কাঁচামাল, যেমন কাপড়, রাসায়নিক ও আনুষঙ্গিক পণ্য। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের মূল্য সংযোজন শর্তাবলী এতটাই কঠোর যে বাংলাদেশের পক্ষে তা মানা প্রায় অসম্ভব। উচ্চ মূল্য সংযোজনের এই দাবি বাংলাদেশের ওভেন খাতের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। দর্শক, আপনারা প্রতিবেদনটি দেখলেন। আমরা আলোচনা শুরু করছি। আসিফ ইব্রাহিম, আপনি তো গার্মেন্টস খাতের অন্যতম বড় উদ্যোক্তাদের একজন বাংলাদেশে, এবং এখন বাংলাদেশের যেই গার্মেন্টসের যুক্তরাষ্ট্রের বাজার, একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের বাজার আমাদের জন্য সবচাইতে বড় বাজার, এবং আমাদের মোট রপ্তানিতে গার্মেন্টসও প্রায় ৮৫%-এর মতন। ফলে এইটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যুক্তরাষ্ট্রের বাজারটাকে ধরে রাখি। যুক্তরাষ্ট্রের দিক থেকে যদি চিন্তা করি, গার্মেন্টস পণ্য যেসব দেশ থেকে তারা নেন, বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে আছেন। প্রথমে চীন, তারপর ভিয়েতনাম, তারপরেই বাংলাদেশ। ফলে সার্বিকভাবে এইটা একটা বড় বাজার আমাদের জন্য। নতুন শুল্ক নীতি, এটা প্রায় ৩ মাস আগে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে আসার পরে তিনি শুল্ক নীতি ঘোষণা করেছিলেন, শুধু বাংলাদেশের জন্য না, সব দেশের জন্যই, যে নতুন করে তিনি শুল্ক আরোপ করবেন এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিকভাবে যেই বাণিজ্য ভারসাম্য আছে সেটাকে উনি ব্যবহার করে নতুন শুল্ক বলেছেন। প্রাথমিকভাবে উনি বলেছেন বাংলাদেশের জন্য ৩৭% শুল্কের কথা। এখন আমরা গত ৩ মাসে নেগোশিয়েট করার পরে এটাকে উনি বলছেন যে ৩৫%-এর মতন হবে। এখনও আমরা এইটার পরেও আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যারা নেগোশিয়েট করছেন তারা এখনও মানে যুক্তরাষ্ট্রের সাথে নেগোসিয়েশন চালিয়ে যাচ্ছেন। আপনি কি মনে করেন যে এই ৩ মাসের আলোচনার পরে বিভিন্ন দেশের সাথে যে উনি নতুন করে আবার শুল্কের হার ঘোষণা করছেন, ৩৫% বাংলাদেশের জন্য কতখানি চাপের হবে? বড় চাপের হবে, আমরা জানি, এটা বুঝতে পারছি, কিন্তু এই অতিরিক্ত ৩৫% বাংলাদেশের রপ্তানির জন্য কতখানি মানে প্রভাব ফেলবে? শুল্কটা এমন একটা সময় ইম্পোজিশন করা হলো, ৩ মাসের কথা আপনি বলেছেন। বিগত অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরের ২৪-২৫ অর্থ বছরের প্রথম ৯ মাসে
মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কিন্তু প্রবৃদ্ধি হয়েছে। সো সঙ্গত কারণেই যেখানে প্রবৃদ্ধি হচ্ছে সেখানে শুল্ক আরোপের বিষয়টা চলে এসছে, টাইমিংটা ভালো না। আপনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র হিসাবে বাংলাদেশ তৃতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে, কিন্তু সামগ্রিকভাবে বিশ্বে একটা পর্যায়ে আমরা অবস্থান হারিয়েছিলাম, কিন্তু আবার আমরা ফেরত এসেছি। সেটা হচ্ছে দ্বিতীয় বৃহৎ সার্বিকভাবে গার্মেন্টস রপ্তানিকারক দেশ চীনের পরে। এবং আপনি এটাও সঠিক বলেছেন যে সিঙ্গেল কান্ট্রি হিসেবে সবচেয়ে বড় এক্সপোর্ট ডেস্টিনেশন বাংলাদেশের ইউএস মার্কেট অবশ্যই একটা চিন্তার বিষয়, এবং এখানে অনেক কিছুই জড়িত আছে ম্যাক্রো ইকোনমিক পার্সপেক্টিভে, জবস, এমপ্লয়মেন্ট, জব লস, তারপরে আপনার এক্সপোর্টস ইম্প্যাক্ট অন ফরেন কারেন্সি, এবং সামগ্রিকভাবে সেটার সঙ্গে ট্যাগ করে যে সমস্ত ইন্ডাস্ট্রি তৈরি পোশাক শিল্পের সঙ্গে জড়িত, যেমন ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, আপনার ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, আপনার ট্রান্সপোর্টেশন অ্যান্ড লজিস্টিক্স, সব কিছুই উপর একটা ওভারঅল ইম্প্যাক্ট। এটা তো শুধু এবং অন্যান্য এই ব্যবসার সাথে যারা যুক্ত আছেন অনেকগুলো কর্মসংস্থানের কথা আপনি আসলে বলার চেষ্টা করতেন। হ্যাঁ, শুধু কর্মসংস্থান, ম্যাক্রো ইকোনমিতে একটা ওভারঅল ইম্প্যাক্ট এটার উপর পড়বে, এ সম্পর্কে তেমন কোনো সন্দেহ নাই। বিজিএমই এর পক্ষ থেকে আপনাদের মনে আছে নিশ্চয়ই যে যখন কোভিড মহামারী আসলো তখন প্রচুর পরিমাণে অর্ডার ক্যান্সেল হয়েছিল বাংলাদেশে, এবং তখন বিজিএমই থেকে একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল যে সমস্ত সদস্যদের কাছে রিচ করে ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরির কী ক্ষতির পরিমাণ সেটা যাচাই করা। সেই পদক্ষেপটা এবারও নেওয়া হয়েছে। বিজিএমই থেকে সবগুলো ফ্যাক্টরিকে মেসেজ দেওয়া হয়েছে যে কত আপনাদের পরিমাণ এক্সপোর্ট আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রে করেন। সে তথ্যটা যখন আমরা পাবো তখন আমাদের কাছে একটা ক্লিয়ারার পিকচার আসবে যে আসলে পরিস্থিতিটা কী রকম, এবং সেইভাবে আমাদের অ্যাডভোকেসি করার একটা জায়গা থাকবে। আপনি বললেন যে আমাদের বাণিজ্য উপদেষ্টা, ওনার নেতৃত্বে একটা দল ওয়াশিংটন ডিসিতে ইউএসটিআর ট্রেড রিপ্রেজেন্টেটিভ তাদের সঙ্গে আলোচনা হয়েছে, এবং আশা করব এটার প্রেক্ষিতে কিছু বেনিফিট হয়তো আমরা পাবো। কিন্তু আরেকটা যেটা শুনলাম যে ভ্যালু এডিশনের কথাটা এখানে চলে এসছে, বিশেষ করে ওভেন গার্মেন্টের ক্ষেত্রে 40% ভ্যালু এডিশনের কথা বলা হয়েছে। মানে আমি যদি দর্শকদের বোঝার জন্য বলছি, বাংলাদেশ যদি $100 রপ্তানি করে তার মধ্যে $40 এই দেশে তৈরি হতে হবে। হ্যাঁ, $40 পরিমাণ কাঁচামাল বাংলাদেশে কাঁচামাল বা শ্রম মিলিয়ে অর্থাৎ আমি 40%। ইম্পোর্ট করতে পারবো $100 জন্য $60, বাকি $40 আমার দেশের ভেতর থেকে সেটা আপনি নিটের ক্ষেত্রে খুব ইজিলি অ্যাচিভ করা সম্ভব, কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি আছে ফর নিট গার্মেন্ট, নিট ফ্যাব্রিকের প্রচুর উৎপাদন হয়, কিন্তু ওভেনের ক্ষেত্রে কিন্তু আমাদের সেই রকম আগে তো এটা আরো কম ছিল, আরো কম ছিল, কিন্তু 40% রিচ করা ডিফিকাল্ট। 40% বর্তমান প্রেক্ষিতে অ্যাচিভ করা ডিফিকাল্ট। সুতরাং এটাও একটা বিষয় আছে। কিন্তু যেহেতু আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নেই, এই ভ্যালুয়েশনের কথাটা তখনই আসে যখন একটা এফটিএ থাকে। যেহেতু আমাদের দ্য অনলি ফ্রেমওয়ার্ক যেটার প্রেক্ষিতে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে থাকি সেটা হচ্ছে টিকফা, হ্যাঁ, এবং ওইটাতে ওই ফ্রেমওয়ার্কের আওতায় সরকার টু সরকার আলোচনা হয়। ওইটাতে আমরা এটা এফেক্টিভলি কতদূর অ্যাচিভ করতে পেরেছি সেটা আমাদের দেখার বিষয় আছে। অনেক দিন থেকেই বিজিএমইএ এবং বিভিন্ন সরকার চেষ্টা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে যেন একটা প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস পাওয়া যায়। যে প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেসটা আমরা ইউরোপিয়ান ইউনিয়ন, যদিও এটা শেষের দিকে জিএসপি এভরিথিং বা টার্মসের আওতায়, এটাও প্রায় ঘনিয়ে এসছে, সময় ঘনিয়ে এসছে যেহেতু এলডিসি গ্র্যাজুয়েশন হচ্ছে, এবং কানাডা, আপনার জাপান, অস্ট্রেলিয়া, কিছু দেশে আমরা যে শুল্ক মুক্ত সুবিধাটা পাই। মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক চেষ্টা হয়েছিল, অনেক সময়, অনেক বছর আগে লবিস্ট অ্যাপয়েন্টমেন্টের চেষ্টা পাই না, অনেক চেষ্টা চলেছে এটা করার জন্য। এখন যে শুল্ক দাঁড়াচ্ছে এটা হলো আমাদের, আমি যেটুক হিসাবে দেখলাম যে গত বছর আমরা প্রায় 16% মতন শুল্ক দিয়ে গার্মেন্টস পণ্য রপ্তানি করেছি। এখন এটা বেড়ে মোট দাঁড়াবে প্রায় 50%-এর উপরে। এটাই তো ধারণা করছিলাম। আমি আপনার কাছে ফেরত আসবো। আমি ডক্টর মাহফুজ কবির, অবশ্যই আসিফ ইব্রাহিমের মতন যারা উদ্যোক্তা আছেন তাদের
তো সরাসরি বড় চিন্তার জায়গা আছে, কারণ এখানে তাদের ব্যবসাটা জড়িত। কিন্তু অর্থনীতির বিচার যদি করি, বিশেষত এমন একটা সময় যখন আমরা মাত্র একটু ঘুরে দাঁড়ানো শুরু করেছিলাম আমাদের বৈদেশিক লেনদেনের ভারসাম্যের দিক থেকে, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের দিক থেকে, আমার যেই বিনিময় হার আছে এটাও এখন যদি আমরা বাজারমুখী করেছি, এটাকে আমরা একটা কিছুটা স্থিতিশীলতা আনতে পেরেছিলাম। এটা কি এই বর্তমান পরিস্থিতি একটা নতুন করে চ্যালেঞ্জ হবে, নাকি অনেক দেশের জন্যই তো বাড়ানো হচ্ছে, কমানো হচ্ছে? এটা সার্বিকভাবে আপনি কেমন ভাবে দেখছেন অর্থনীতির দৃষ্টিভঙ্গি থেকে? শেষে যেটা বললেন যে সবার জন্যই আসলে একটা সমস্যা, তো সবার জন্য সমস্যা হলেও কিন্তু তারা নিজেরা কিন্তু অনেকটা এগিয়ে গেছে। যদি আপনি শ্রীলঙ্কার কথা বলেন, শ্রীলঙ্কা কিন্তু 30% এসছে এবং আরও কমবে তাদেরটা। ভিয়েতনাম তো খুব ভালো করেছে, মানে সেখানে 20%-এর কথা বলা হলো, 46% যেখানে ছিল। তো এবং অন্যান্য দেশের মধ্যে আমি বলবো যে যারা বড় রপ্তানিকারক, চীন, তারা মোটামুটি একটা সমঝোতায় চলে এসছে। তাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পরিমাণে বিরোধ, সেখান থেকে যে এত দ্রুত তারা একটা সমঝোতার পথে গেছে, আমি মনে করি যে এটা চীনের জন্য এখন কি পরিস্থিতি আছে? চীনের জন্য তারা কিন্তু এখনো পরিষ্কার করেনি, তবে যেহেতু সময় আছে এখনো, এর মধ্যে আরো বেশ কিছু জায়গাতে আসলে তারা একমত হবে, হয়ে একটা সমঝোতার একটা সুন্দর ভিত্তি তারা তৈরি করেছে। ভারতের সঙ্গেও নাকি হয়ে গেছে, শোনা গেছে। আর পাকিস্তানের যেটা, সেটা কিন্তু ইতিমধ্যেই সেটা কম ছিল, মানে এখনো পর্যন্ত কম আছে আর কি, 35%-এর কথা যদি চিন্তা করি সেই অর্থে। ওরা আরো বোধহয় কিছুটা করবে, তার কারণ ইতিমধ্যে পাকিস্তানের যিনি সেনাপ্রধান, তিনি হোয়াইট হাউসে বসে মিটিং করেছেন আর কি। তো এখন তিনি আবার একটা চিঠিও দিয়েছেন, যেটা হচ্ছে যে নোবেল প্রাইজের জন্য যে নমিনেশন, সেটার কপি। তো আমি মনে করি যে পাকিস্তানের সঙ্গে সুন্দর সম্পর্ক যাচ্ছে, ওইটার একটা প্রভাব হয়তো পড়তে পারে বাণিজ্যের ক্ষেত্রে। এখন রয়ে গেল কিন্তু বাংলাদেশ। একদিকে ভিয়েতনাম, শ্রীলঙ্কা, ভারত, চীন সবাই ভালো করেছে এর মধ্যে। তো আমরা আমাদের কৌশলী বলি আর যে কোনো কারণেই বলি যে আমরা কিন্তু কিছুটা পিছিয়ে গেছি, তবে এখনো পর্যন্ত আসলে সবকিছু শেষ হয়ে যায়নি, আলাপ আলোচনা চলছে, আরও চলবে সামনে। তো এই জায়গাটা আমরা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে এখন একটা ঝড় যাচ্ছে, এর ফলে ইমিডিয়েটলি আসলে কি হবে সেটা কিন্তু আমরা জানি না। আমি যদি আপনাকে, মানে আপনি যে দেশগুলোর কথা বললেন, তার মানে এখন আমার 35% তো অতিরিক্ত, আমার এক্সিস্টিং যেটা আছে তার উপরে 35% হচ্ছে। তো অন্যান্য দেশের, আপনি বলছেন যে সবাই বাংলাদেশের এই যে হারটা 35%-এর নিচেই নেগোশিয়েট করতে পারছেন, কারণ আমার যে যারা মেজর প্রতিযোগী দেশ আছেন, এটাই তো আমরা বুঝতে পারছি আর কি। হ্যাঁ, আরেকটু জিনিসটি বলি, সেটা হচ্ছে যে এর মধ্যে যেটা বেজ 10%, মানে 10% যে শুল্ক, তো সেইটার একটা হিসাব নিকাশ এসছে, মানে খুব কিছু প্রাথমিক হিসাব এসছে। সেটা দেখা যাচ্ছে যে আসলে যেটা ছিল প্রায় 16%-এর মতো, সেটা 21%-এর উপরে চলে গেছেন গড় যে শুল্ক। তো এখন এটা কিভাবে হলো? আপনি যদি পুরো ট্যারিফের রেঞ্জটা দেখেন, মানে 8 যেটা ডিজিট সেই লেভেলে, তাহলে সেক্ষেত্রে বেশ কিছু পণ্যের ক্ষেত্রে আছে 0 শুল্ক, কিছু আছে 10%-এর নিচে শুল্ক, এইভাবে করে 10%-এর উপরে আছে কিছু। তো সব বাদ এখন ন্যূনতম শুল্ক হবে 10%। তার মানে হলো যেগুলোতে শুল্ক ছিল না বা কম ছিল, সেগুলো 10% দিয়ে সেইভাবে করে কিন্তু যে হিসাবটা এসছে সেটা হলো 21%, মানে গড়ে সেটা বাংলাদেশের জন্য 21%-এর উপরে চলে গেছে। তো এখন এটা হলো এই শুল্ক ঘোষণার পরে, হ্যাঁ। তো সুতরাং এই একটা ঝামেলা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখন এরপরে আসলে কি দাঁড়ায়, সেগুলো একটা চিন্তার বিষয়। আমার কাছে মনে হচ্ছে যে এরপরে যেটা দাঁড়াবে সেটা হলো, সেটার সঙ্গে এই 10%টা একটু মাইনাস করে দিতে হবে। আচ্ছা, এখন আপনি যে প্রশ্নটা করেছেন যে বাংলাদেশের যে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি, ডেফিনেটলি এর মধ্যেই কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়ে গেছে যে কি অবস্থা দাঁড়াবে। তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের যারা বায়ার, তারা তো নিশ্চয়ই মানে আমাদের কাছ থেকে বেশি দাম দিয়ে তারা নেবেন না পণ্যটা, তাই না? এখন উচ্চ মূল্যের যে পণ্যগুলো আমরা অল্প কিছু তৈরি করছি, সেগুলোর ক্ষেত্রে হয়তো পরিস্থিতি কেমন হবে, তার কারণ এর মধ্যেও আমাদের যারা প্রতিযোগী তারাও কিন্তু উচ্চ মূল্যের পণ্য তৈরি করছেন এখন কম বেশি। ওই জায়গাতে কিছুটা কম্পিটিশন হবে, তারপরেও দেখা যাবে যে আমরা পেরে উঠবো না আসলে সেই অর্থে সার্বিকভাবে। এখন গার্মেন্টস হচ্ছে কত, আমরা যদি এই ইপিবির হিসাবও ধরি, মানে রপ্তানি উন্নয়ন ব্যুরো, তারা একটা হিসাব দিয়েছেন, সেখানে আমাদের মোট রপ্তানির 86% কিন্তু গার্মেন্টস পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে। আর মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে প্রায় 18%, মানে আমাদের যে পণ্য রপ্তানির গন্তব্য সেগুলোর মধ্যে। তো এখন অবশ্যই এটার একটা চাপ তৈরি হবে, মানে বৈদেশিক মুদ্রার যে যোগান এখন যেটা আসছে, রপ্তানি তো সবচেয়ে বড় জায়গা, তো সেটা চাপের মধ্যে পড়লে তাহলে তো সেক্ষেত্রে আসলে আমরা তখন সুবিধা করতে পারবো না। আর মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু একক বড় গন্তব্য, এটার একটা প্রভাব কিন্তু অন্য জায়গাতেও পড়বে। বাংলাদেশের বেশ কিছু কারখানা রয়েছে যারা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারের জন্য পণ্য তৈরি করে, তার মানে তারা তো বসে যাবে। তো এখন
অবস্থাটা কি হবে? আমার কাছে মনে হচ্ছে যে একটা ডোমিনো ইফেক্ট হয়তো তৈরি হতে পারে। হুম। এবং এই যে সাইকোলজিক্যাল যে ইম্প্যাক্টটা, ইতিমধ্যে আমি মনে করি যে ব্যবসায়ীরা কিন্তু অনেকটাই হতাশ। তার কারণ যতটুকু প্রোগ্রেস হয়েছে সেটা কিন্তু একেবারে মানে 35 আর 37-এর মধ্যে তেমন কোনো ডিফারেন্স কিন্তু নেই। না, আমরা যেটা দেখেছিলাম বাজেটে যখন মাননীয় অর্থ উপদেষ্টা বক্তৃতা দেন, তখন উনি বলেছেন যে উনি 110টা পণ্য শূন্য শুল্ক ঘোষণা করেছেন বাংলাদেশের পক্ষ থেকে, যেটা যুক্তরাষ্ট্রের এই শুল্ক নীতির কে অ্যাড্রেস করে। সুতরাং যুক্তরাষ্ট্র থেকে আমরা সেই পণ্যগুলো আনবো এবং এটা শুল্কমুক্তভাবে যেন আনতে পারি, সেই অফারটা বাংলাদেশের ছিল। কিন্তু এটা খুব একটা কাজ করেনি তা বলছে না। আমার কাছে মনে হয় যে যা কিছু আমরা প্রস্তাব দিয়েছি তাদের কাছে, সেগুলো অন্যদের তুলনায় কিন্তু কম আকর্ষণীয়। এই কারণে আমাদেরটা খুব একটা বিবেচিত হয়নি। এখন 100টাই হোক আর যাই হোক না কেন, তো এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আমরা নেগোসিয়েশন তো মাত্র শুরু করেছি। সেই অর্থে আগে যেগুলো ছিল সেগুলো অনেকটাই ফর্মাল ভিজিট এবং সেখানে একটু হাই হ্যালো করা, আমার কাছে অতটুকুই মনে হয়েছে। যার ফলে আমাদের আপনার কাছ থেকে এই নেগোসিয়েশনের বিষয়টি আরেকটু বিস্তারিত শুনবো। একটা ছোট বিরতি নিয়ে আসছি। দর্শক, একটা ছোট বিরতিতে যাচ্ছি। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি বাংলাদেশের অর্থনীতি, এর রপ্তানি এবং আমাদের সার্বিক কর্মসংস্থানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আমরা আলোচনা করছি। বিরতির পর আবার ফিরছি। বিশেষ টকশো ফ্যাসিবাদের দিনলিপি দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধে 6:30। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আবার আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের পর্বের দ্বিতীয় ভাগে। আমি তৌফিকুল ইসলাম খান। আজ কথা বলছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যে নতুন করে শুল্ক আরোপ হয়েছে বাংলাদেশের অর্থনীতি এবং রপ্তানির জন্য কি প্রভাব পড়বে সে বিষয়ে আমার সাথে আলোচনার জন্য আজকে দুজন অতিথি আছেন। কথা বলছিলেন তারা আসিফ ইব্রাহিম এবং ডক্টর মাহফুজ কবির। ডক্টর মাহফুজ কবির, আমি বিরতির আগে আপনি বলছিলেন যে আমরা 3 মাস আগে এই প্রথম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই শুল্ক নীতির ব্যাপারে সারা পৃথিবীকে একসাথে এক ধরনের চমকে দিয়েছেন বলা যায়। বাংলাদেশের যে পক্ষ থেকে যে নেগোসিয়েশনটা, সেই নেগোসিয়েশনটা মাত্র শুরু হয়েছে। তো এই পর্যায়ে আপনি মানে বাংলাদেশ নেগোসিয়েশনটা কোথায় আছে এবং কি কতটুকু আসলো যদি বলতেন। প্রথমে ধারণা করছিলাম যে মাননীয় প্রধান উপদেষ্টা যেহেতু একটা চিঠি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে, এবং সেই চিঠির মধ্যে কিন্তু পরিষ্কার একটা প্রস্তাব ছিল আর কি, যে বাংলাদেশ কতটুকু আসলে কর কমাবে, মানে শুল্ক যেটুকু কমাবে সেগুলো, এবং পণ্যের কথা বলে দিয়েছিল যে এই যে বিশেষ করে মেডিকেল ইকুইপমেন্ট, গ্যাস সিলিন্ডার, সেমিকন্ডাক্টর, তো এগুলোর ক্ষেত্রে একটা প্রেফারেন্সের কথা বলা হয়েছিল, এবং নন ট্যারিফ ব্যারিয়ার যেগুলো কীভাবে অ্যাড্রেস করবেন সেগুলো কিন্তু মোটামুটিভাবে একটা ধারণা দিয়েছিলেন। এরপরে বাজেটে যেটা হলো সেটা কিন্তু আরও অনেক পরে, যেটা আসলে মে মাসে এলো। তো এখন এই প্রস্তাবগুলো যেগুলো ছিল সেগুলো আমার কাছে মনে হয়েছে যে এটা হয়তো তারা বিবেচনা করবে। তা বাংলাদেশের মাথায় আরেকটা চিন্তা ছিল, সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পকে যেভাবে আমরা চিনি বা সারা পৃথিবী যেভাবে জানে, তো সেইখান থেকে আমাদের মোটামুটি একটা বেনিফিট অফ ডাউটের কথা চিন্তা করছিলাম আমরা, যে ঠিক আছে হয়তো এটা আস্তে আস্তে এটা ঠিক হয়ে যেতে পারে, অথবা যেটা হতে পারে সেটা হচ্ছে অন্যান্য দেশও যাবে, আমাদের মতো আরো অনেক দেশ আছে, তো তাদের যা হবে আমাদের তাই হবে, এরকম একটা মানে আমরা একটু নিয়তির উপরে ছেড়ে দিই অনেকটাই। আমার মনে হয় কি যে এটাও একটা কৌশল কিন্তু, যে ওনারা কি করছে দেখি বুঝি তারপরে আমরা অগ্রসর হই। আবার আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হলো যে কিছু কিছু দেশ এরকম একটা হুমকির মতো একটা ভাষা প্রয়োগ করেছে, তো সেইখান থেকে মনে হয়েছে যে না হয়তো এগুলো হলে কিছু একটা হবে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এভাবে হয় না, তাই না? তাদের সঙ্গে খুবই কৌশলী হয়ে খুবই গুছিয়ে কিন্তু একটা অবস্থান নিতে হবে। এবং ভালো হতো যদি আমরা শুরুর থেকেই, যে এখন যে মিটিংয়ে বসছি, তো এটা আমরা আরও 2 মাস আগে করতে পারতাম, বা অন্তত 1 মাস আগে যদি করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের যারা মূল প্রতিযোগী তারা যেভাবে এগিয়ে গেছে আমরা কিন্তু সেরকম করে এগিয়ে যেতে পারতাম। তো আমরা সেরকমভাবে অগ্রসর হইনি। এখন যেটা হচ্ছে আমি মনে করি সেটাও ভালো, ঠিক আছে, কিন্তু এই জায়গাতেও আমরা যতটুকু দেখেছি সেটা হলো যে ওনারা সবাই কিন্তু ইলেকট্রনিক ডিভাইস নিয়ে বসছেন, কম্পিউটার নিয়ে বসছেন, আমরা বসেছি পেপার নিয়ে, এবং ওরা যেটা বলে আমরা কি করি আবার কাগজে কলমে দেখি। এইটা কিন্তু খুবই একটা অড লুকিং। তো এইভাবে না গিয়ে আমরা কিন্তু বরং আরও বেশি যদি প্রিপেয়ার হয়ে যেতে পারতাম,
আমাদের এখান থেকে যারা বিজনেস রিপ্রেজেন্টেটিভ তারা যেতে পারতেন এবং একই সঙ্গে এক্সপার্টরা যেতে পারতেন, তাহলে হয়তো আলাপ আলোচনাটা আর একটু সুন্দর হতো। আচ্ছা, আমি আলাপ আলোচনা করছি সেই বিষয়ে। নেগোসিয়েশন তো চলছে আসিফ ইব্রাহিম। একটা হলো যে 1 আগস্ট পর্যন্ত এটাকে মুলতবি রাখা হয়েছে এবং বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে। এই 3 মাসের ভেতরে, যেটা জুলাই মাসের 9 তারিখে 3 মাস হলো, এর ভেতরে আপনার নেগোসিয়েশনের জন্য সরকারের পক্ষ থেকে এবং আপনাদের সাথে মিলে প্রস্তুতির জায়গাগুলো বা কৌশল নির্ধারণের জায়গাগুলোকে যদি বলেন, বা এখন যে নেগোসিয়েশন হচ্ছে কি কৌশলে আমরা আছি আর কি আপনারা জানতে পারছেন? মাহফুজ সাহেব তো বললেনই যে যদি এই যে প্রতিনিধি দল ওয়াশিংটনে গেছে, সেখানে যদি ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধি অন্তত পক্ষে, যেহেতু সবচেয়ে বড় স্টেক হোল্ডার বিজিএমের সভাপতি মহোদয় যদি থাকতেন, হয়তো সরকারের হাত আরও শক্তিশালী হতো নেগোসিয়েশনের ক্ষেত্রে। তো বিজিএমএ প্রেসিডেন্ট, আপনি যেহেতু কথাটা তুললেন, উনি কিন্তু কয়েকদিন আগেই উনি বলেছেন যে এই প্রস্তুতির ক্ষেত্রে প্রাইভেট সেক্টরের সঙ্গে, বিশেষ করে বিজিএমই এর সঙ্গে যে ধরনের আলোচনার প্রত্যাশা ছিল প্রাইভেট সেক্টরের পক্ষ থেকে, সেই ধরনের আলোচনা বিজিএমই প্রেসিডেন্ট উনি দেখতে পাননি। আপনাদের যারা উদ্যোক্তা আছেন তারা যুক্তরাষ্ট্রের বাজারে সবচাইতে বড় মানে গ্রাহক মানে পাঠান, কিন্তু বিকেএমই এরও বেশ কিছু ওনাদের সাথেও কি বসা হয়েছে কিনা আপনি জানেন কিনা? না, সেটার ব্যাপারে আমি খুব একটা জানি না। তবে বিজিএমই এর সঙ্গে যে পর্যায়ে আলোচনা হয়েছে, কিন্তু সেটা যাওয়ার আগে এই বিগত, আমি বলবো যে লাস্ট 3 উইকস ধরে, জুন মাসের শেষে আমার মনে আছে যে জুনের শেষের থেকে বেশ কয়েকবার দফায় দফায় মিটিং হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ে তখন উপদেষ্টা মহোদয় ডেকেছেন এবং সচিব মহোদয়রা ছিলেন সেখানে। ব্যবসা মানে প্রাইভেট সেক্টর এঙ্গেজমেন্টটা একটু আগের থেকে হলে ভালো হতো, যেটা মাহফুজ সাহেব বললেন, তাহলে হয়তো আমাদের প্রিপারেশনটা আর একটু বেটার হতো বলে আমি মনে করি। সব সরকারি আমলেই কিন্তু যখনই WTO মিনিস্টেরিয়াল হয়েছে, সেখানে কিন্তু ব্যক্তি খাতের প্রতিনিধিরা সবসময় ছিলেন। আগের আলোচনাও লেবার ইস্যুতে আলোচনা হয়েছে। আমার মনে আছে যখন টিকফা, এটা ব্যক্তিগত একটা যখন আমি 11-12 সালে ঢাকা চেম্বারের সভাপতি ছিলেন, তখন মার্কিন রাষ্ট্রদূত ছিলেন ড্যান ডাব্লিউ মোজেনা, তখন এই টিকফা নিয়ে একটা সবার ভিতরে একটা ভয় ছিল যে কী ব্যাপার, টিকফা দিলে কি হয়, এই হয়। তখন আমি উদ্যোগ নিয়ে বলেছিলাম এটা একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, এটার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের একটা ট্রেড আলোচনা করার একটা ফ্রেমওয়ার্ক আমরা উন্মোচন করতে পারি। তো যাই হোক, তারপরে আলটিমেটলি টিকফা হয়েছে এবং বেশ কয়েকটা রাউন্ড হয়েছে টিকফার সঙ্গে। তো আমি মনে করি প্রাইভেট সেক্টর এঙ্গেজমেন্টটা থাকা জরুরি এবং বিগত অভিজ্ঞতা তাই বলে। সুতরাং আশা করব যে যদি এই প্রক্রিয়াটা অব্যাহত থাকে, ভবিষ্যতে যেন আমাদের এঙ্গেজমেন্টটা আরও শক্তিশালীভাবে আমরা করতে পারি, সেই সুযোগ যদি আমাদের দেওয়া হয়। আমরা সবসময় সরকারের সহায়ক পক্ষ হিসেবে কাজ করতে চাই এবং আমরা মনে করি যে আমাদের ইনভলভ করলে হয়তো উই মে গেট সাম বেটার ইনপুটস, যেটা হয়তো যে পার্সপেক্টিভটা হয়তো সরকার তাদের পক্ষ থেকে দেখতে পান না, কিংবা প্র্যাকটিক্যাল ফিল্ড লেভেলে কি কি ইমপ্লিকেশনসগুলো আছে, এটার বেটার পিকচার হয়তো আমরা দিতে পারি। মাহফুজ কবির, আপনাকে মানে যে জিজ্ঞেস করি, উনি আসিফ ইব্রাহিম বলছিলেন যে টিকফা একটা আমাদের ফ্রেমওয়ার্ক আছে, যে বা একটা সেই অর্থে একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য এবং ইনভেস্টমেন্ট বিষয়ে আলোচনা করতে পারি। এবং ডোনাল্ড ট্রাম্পের যেই অ্যাপ্রোচটা, সেইটা অনেক ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট ট্রেড এক ধরনের মিলানো অ্যাপ্রোচ আর কি। আমি মানে এটাকে শুধুমাত্র উনি ট্রেড হিসেবে দেখছেন তা না, অনেকে এটা নিয়ে ইনভেস্টমেন্টের ভিতরেও আছেন। এবং একটা বড় জায়গা কি সেইটা হতে পারে কিনা আমাদের, যেখানে আমরা আলোচনাটাকে নিয়ে যেতে পারি, নাকি এখন আমরা ইউএসের সাথে সরাসরি দ্বিপাক্ষিকভাবে আলোচনার ভিতরে আছি, এইটাই আমাদের জন্য বেস্ট রাস্তা কিনা আর কি? ফার আগে কিন্তু টিফা ছিল, মানে 2005-6-7 দিকে, হ্যাঁ, তখন কিন্তু রাউন্ডস অফ নেগোসিয়েশন কিন্তু হচ্ছিল আর কি, হ্যাঁ। এবং এরপরে এটা করতে করতে কিন্তু আরও বেশ কিছুটা সময় আমরা পার করেছি, যে 2013-তে আমরা সাইন করলাম।
তো এরপরেও আমাদের একটা বড় সুযোগ ছিল কিন্তু একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের, হ্যাঁ, এবং সেটা নিয়ে কথাবার্তা হচ্ছিল যে মে মাসেও কিন্তু আমরা কথাবার্তা বললাম যে একটা মুক্ত বাণিজ্য চুক্তি করবো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। হঠাৎ করে সেটা আবার কোথায় হারিয়ে গেল। তো এখন এটা হলে বা অন্তত কিছুটা যদি আমরা এগ্রি করতে পারতাম তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে এখনকার যে ডিসকাশন সেগুলো এই জায়গায় আসতো না। এইটা একটা সার্বিক আমি বলি আর কি কমেন্ট, সেটা হলো যে বাংলাদেশ ঐতিহাসিকভাবেই কারোর সাথেই তো দ্বিপাক্ষিক এই ধরনের যে মুক্ত বাণিজ্য চুক্তি এটার ব্যাপারে অন্তত 4-5টি আমার জানা আছে যে উদ্যোগ নেওয়া হয়েছিল, কোনোটাই ফল দেখেনি। এবং এটা 1-2 বছরের ব্যাপার না, এটা গত 10 সবচেয়ে কাছাকাছি গিয়েছিল শ্রীলঙ্কার সাথে। শ্রীলঙ্কার সাথে আমি মালয়েশিয়ার কথা শুনেছিলাম, আমরা মাঝখানে সিঙ্গাপুরের কথা শুনলাম, এরকম আমরা 3-4টি জায়গার কথা, ভুটানের সাথে চলছিল। তো আমরা ওইটা করতে পারি না, এইটার মানে কি এখন আমাদের একটা রিয়েলাইজেশন আসা উচিত যে আমরা এই বিষয়গুলোকে এখন গুরুত্ব দেওয়া, কারণ আগে আমরা যে WTO ফ্রেমওয়ার্কের ভিতরে ছিলাম বিশ্ব বাণিজ্য সংস্থার, এটা তো কাজ করছে না। আমি এই বিষয়টায় ফিরে আসবো আপনার কাছে, জানতে চাইবো, একটা ছোট বিরতিতে যাচ্ছি। দর্শক, ছোট একটা বিরতিতে যাচ্ছি। আমি সার্বিকভাবে আমরা যে আলোচনা করছিলাম তার মধ্যে বাংলাদেশের বাণিজ্য এবং ভবিষ্যতের যে নেগোসিয়েশনের জায়গাগুলো আছে সেইটা নিয়ে আলোচনা শেষ ভাগে ফিরবো। আমাদের সাথে থাকবেন, বিরতির পর ফিরছি। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ই ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন। অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান। বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা, তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান চিহ্নিত করে 2-3 দিন পর পর পরিষ্কার করুন। সচেতন হন, সুস্থ থাকুন। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। আজ কথা বলছিলাম বাংলাদেশের রপ্তানির উপরে যুক্তরাষ্ট্রের নতুন যে শুল্ক নীতি আছে তার কী ধরনের প্রভাব পড়বে, এবং আমার সাথে আলোচনা করবার জন্য আজকে দুজন অতিথি আছেন। আমার সাথে আছেন আসিফ ইব্রাহিম এবং আমার সাথে আছেন ডক্টর মাহফুজ কবির। ডক্টর মাহফুজ কবির, আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে এই যুক্তরাষ্ট্রের যে সাথে যে বর্তমান পরিস্থিতি, এইটাকে বিবেচনায় নিয়ে আমরা দ্বিপাক্ষিক বাণিজ্য নেগোসিয়েশনের জন্য আমাদের সার্বিক প্রস্তুতির বিষয়গুলোকে এখন মানে আবার ঢেলে সাজানো বা আরেকটু গুরুত্ব দেওয়ার প্রয়োজন অনুভব করছেন কি? আমরা অন্তত একটা যদি মেসেজ দিতে পারি যে আমরা খুবই সিরিয়াস, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বিনিয়োগের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে, সেটা কিন্তু একটা বিষয়। মানে এখনই আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়ে গেলাম সেটাই কাজ করলে বিষয়টা এরকম নয়। এখন যেটুকু আছে, যে আলোচনাগুলো হচ্ছে, যে প্রক্রিয়া, সেটা মানে সুনির্দিষ্ট দিকে নিয়ে যেতে হবে। মানে আমরা তো পথ হারিয়ে ফেলি প্রায় দেখা যায়। তো এখন এইটাকে যদি ঠিক করি তাহলে অন্তত শুল্কের জায়গাতে আমরা একটা সিদ্ধান্তে আসি। আমি ফেরত আসবো আপনার কাছে। আসিফ ইব্রাহিম, বাংলাদেশে আমরা অনেক সময় দেখেছি যে আমরা যখন সেই রকম একটা জায়গায় যাই যে একদম ডেডলাইনের কাছে আছি বলতে, তখন আমরা মোর অ্যাক্টিভ থাকি আর কি। আপনার কি পরামর্শ থাকবে এই নেগোসিয়েশনের জন্য? না, নেগোসিয়েশনের জন্য তো অবভিয়াসলি এখন মানে শেষ পর্যায়ে আমরা আছি। 1 মাস সময় আছে, যতদূর সম্ভব আমাদের কনসেশন আদায় করা আমরা করতে পারি ততটুকু আমাদের করতে হবে। আমাদের অনেক ক্ষেত্রে ট্রেড কনসেশন মার্কিন যুক্তরাষ্ট্রকে দিতে হবে,
এবং বিকজ মাহফুজ সাহেব যেটা বললেন, ইট ইজ অল অ্যাবাউট রেসিপ্রোকাল, ওরা কি পেল। তো সেই পার্সপেক্টিভ থেকে আমাদের দেখতে হবে, যেহেতু এটা অত্যন্ত শর্ট টার্ম, সেই ক্ষেত্রে হয়তো এমনও হতে পারে যে আমাদের নিজেদের ক্ষেত্রে কনসেশনটা একটু বেশি দিতে হতে পারে টু গেট হোয়াট উই ওয়ান্ট। সেটা হচ্ছে যে আমাদের এক্সিস্টিং ট্যারিফ স্ট্রাকচারটা কিংবা আমাদের প্রতিবেশী কিংবা আমাদের কম্পিটিং যে কান্ট্রিগুলো আছে তারা যেই পর্যায়ে নিয়ে গেছে সেটা যতদূর সম্ভব কাছাকাছি নিয়ে যাওয়া যায় সেরকম একটা জায়গায় যেন আমরা যেতে পারি, সেটা একটা বিষয়। তবে দীর্ঘমেয়াদে সরকার এবং ব্যক্তিখাত দুজনকেই বেশ কাজ করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের আমি মনে করি যেহেতু এই প্রথম আমরা এরকম একটা শক ওয়েভের মধ্যে দিয়ে গেলাম, আমার মনে হয় বাণিজ্য মন্ত্রণালয়ের উচিত একটা লং টার্ম মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বাণিজ্য স্ট্র্যাটেজি তৈরি করা। আমি একটা আপনাকে প্রশ্ন করি, আমি দেখলাম যে আমাদের যারা বায়ার আছেন তারা নাকি এর ভিতরেই যোগাযোগ করেছেন তাদের, আমাদের এখানকার যারা গার্মেন্টস উদ্যোক্তা আছেন তাদের সাথে, যে কিছুটা এই শুল্কের যেই ভার, কারণ শুল্কটা তো আসলে দিন শেষে দেন হলো আমেরিকার যারা জনগণ আছেন তারা, কিন্তু ওনারা বলছেন যে ওনাদের যে খুচরা মূল্যের উপরে এটাকে যেন প্রভাবটা একটু কম পড়ে, কিছুটা অ্যাবজর্ব করতে বলেছেন। আসলে ওই স্পেসটা কি আমাদের আছে যে আমরা কিছুটা অ্যাবজর্ব করতে পারি? না, আমাদের সেই স্পেসটা খুবই কম। কারণ আপনি যদি, আমি ইউরোস্ট্যাটের একটা তথ্য বের হয়েছে ফেব্রুয়ারি মাসে, সেখানে বেশ কয়েকটা দেশের যারা ইউরোপে প্রতিযোগিতা করে তৈরি পোশাক শিল্পের জন্য তাদের আপনার গ্রোথ দেখানো হয়েছে, এবং নট অনলি ভলিউম গ্রোথ, একই সঙ্গে প্রাইসের গ্রোথ। তো সেই তুলনায় বাংলাদেশের যে প্রাইসের গ্রোথটা হয়েছে সেটা সর্বনিম্ন প্রতিযোগী দেশের তুলনায়। এটা মানে হিস্টোরিক্যালি আমাদের কিছু দুর্বলতা আছে, এটা স্বীকার করে নেওয়াটাই উত্তম। সেটা হচ্ছে যে নেগোসিয়েশনের ক্ষেত্রে আমরা কিন্তু বরাবরই একটু দুর্বল জায়গায় সবসময় ছিলাম এবং এখনও আছি। এই জায়গাতে আমাদের দক্ষতা অবশ্যই অর্জন করতে হবে। বাংলাদেশ যে জাস্ট বিকজ এই একটা চিপ লেবার ডেস্টিনেশন থেকে, এই মাইন্ডসেট থেকে আমাদের বেরিয়ে আসা প্রয়োজন, এবং এটার জন্য ইন্ডাস্ট্রিতে তো অনেক কাজ হয়েছে। সাস্টেনেবিলিটি পার্সপেক্টিভে, সার্কুলারিটি পার্সপেক্টিভে তো অনেক ভালো ভালো কাজ হয়েছে। এই উদাহরণগুলো তুলে ধরার দায়িত্ব কার? এটা তো শুধু প্রাইভেট সেক্টরেরই না। আমি মনে করি যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স যে আমাদের আছে, বিদেশে যে সমস্ত আমাদের মিশন আছে, বিশেষ করে ওয়াশিংটনে আমাদের যে মিশন আছে, সেখানে ইউএসএতে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স বিল্ড আপ করা বিভিন্ন এজেন্সির সঙ্গে, এইটার দায়িত্ব তো একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আছে। বাণিজ্য মন্ত্রণালয়ের উচিত একটা লং টার্ম ট্রেড স্ট্র্যাটেজি তৈরি করা, এবং বাংলাদেশের অতি নির্ভরতা যে তৈরি পোশাক শিল্পের উপর, এখান থেকে বেরিয়ে আসার জন্য তো আমরা যুগের পর যুগ ধরে অনেক সেমিনার করেছি, ওয়ার্কশপ করেছি অন এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন। কেন আমরা যেতে পারছি না? এটা একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন। একই সঙ্গে আমি মনে করি যে বিডারও একটা দায়িত্ব আছে, বিশেষ করে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিছু বিনিয়োগ যদি আমরা আকৃষ্ট করতে পারি অন আ শর্ট টার্ম, মিডিয়াম টার্ম অ্যান্ড লং টার্ম বেসিস, সেটা মাইট হেল্প। আমি ডক্টর মাহফুজ কবির একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে যেই পরামর্শগুলো আসিফ ইব্রাহিম দিলেন, আর সত্যিকার অর্থে কতখানি কাজে লাগবে আপনি আর কি মনে করেন করা? আমি যেটা একটা বিষয় দেখেছি যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অত বড়ভাবে কি যুক্ত আছেন এই নেগোসিয়েশনের পর্যায়ে, আর একটা আপনি বলছেন যে নেগোসিয়েশনের জন্য আমাদের প্রস্তুতি। আমি যেটা দেখেছি, একটা তো ওনারা বলছেন যে ব্যবসায়ীদের সাথে যথেষ্ট পরিমাণে কৌশল নিয়ে আলোচনা হয়নি। ব্যবসায়ী বলতে মূলত রপ্তানিকারক, গার্মেন্টস রপ্তানিকারক। রাজনৈতিক দলগুলোর সাথেও তো সেভাবে আলোচনা হয়নি, মানে যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং সময়টাও যেভাবে আছে, সামনে নির্বাচনের জায়গায় যাচ্ছি আমরা, তো সেই দিক থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথেও আলোচনা সেভাবে হয়নি। মানে আরেকটু বড় পরিসরে যাওয়া যেত কিনা সেইটার ব্যাপারে। কিন্তু এখানে একটা বড় বাধার কথা আমরা শুনেছি যে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করেছে বাংলাদেশ, যে এই কৌশল মানে নেগোসিয়েশনের ক্ষেত্রে যেটা যুক্তরাষ্ট্র অফার করেছে
সেইটা ওনারা প্রকাশ করতে পারবেন না। মানে এটা কত বড় বাধা, এবং এই জায়গাতে কৌশলীটা কিভাবে আসলে হওয়া উচিত। মানে আপনি যেহেতু বিসে আছেন এবং পিস সরকারের সাথে, মানে সরকারি প্রতিষ্ঠানই সেই অর্থে আর কি, স্ট্র্যাটেজি নির্ধারণের ক্ষেত্রে মানে আপনি কি ধরনের পরামর্শ দিবেন? হ্যাঁ, না, নন ডিসক্লোজার যেটা আছে এটা ভালো, কিন্তু হ্যাঁ, তার কারণ কথাবার্তা যদি বাইরে না যায় তাহলে ভিতরে ভিতরে আলাপ করে নিলে স্পেকুলেশনের যে জায়গাগুলো সেগুলো কম থাকে। তবে আমাদের প্রিপারেশনটা একটু ভালো করে নেওয়া যেত, মানে বিশেষ করে যে প্রাইভেট সেক্টর, আমি বলবো যে গার্মেন্টস সেক্টরের সঙ্গে আসলে একটু বেশি দরকার ছিল। এটা ছাড়া ওই ফুটওয়্যার, হেড গিয়ার এটা আছে, তারপরে লেদার প্রোডাক্ট আছে, এগুলো তো মানে গার্মেন্টস এগুলো অনেক কম। টেকনিক্যাল পিপল ওইখানে এক হচ্ছে যে ব্যবসায়ী সম্প্রদায়, তার কারণ তারা সরাসরি যেহেতু রপ্তানি করেন, এবং একই সঙ্গে যে যারা এক্সপার্ট, তো তাদেরকে ওই টেবিলে কিন্তু নেওয়া যেত, বা অন্তত পিছনে আরেকটা রুমে হয়তো তারা থাকতেন, এইভাবে করেও কিন্তু জিনিসটা হতো। তো একটা টিম করতে পারতাম, আমরা যদি করিনি, কিন্তু আমরা যদি আরেকটু সুযোগ পাই, মানে এই যে রাউন্ডটা শেষ হয়ে গেলে এরপরে যদি আরেকটা রাউন্ড হয় নেগোসিয়েশনের, তাহলে সেক্ষেত্রে যদি আমরা সুযোগ রাখতে পারি তাহলে এটা ভালো। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা আসলে তেমন কোনো ভালো জায়গাতে নেই। মানে ওইখান থেকে যেটা বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, যে বাংলাদেশ থেকে যদি বিনিয়োগ যায় তাহলে সেক্ষেত্রে ট্যারিফ হবে 0 বা ট্যাক্স। তো এটার জায়গাতে আমরা এই মুহূর্তে নেই, পরে যদি হয় সেটা করবো। বাংলাদেশের ক্যাপাসিটি ইউএসএ তে ইনভেস্ট করার তো খুব বেশি দেখি, খুব বেশি নেই। উচ্চ মূল্যের গার্মেন্টস কি আমরা 2-1টা কারখানা করবো? আমার মনে হয় না যে ভালো কোনো কৌশল হবে। আর অন্য কোনো জায়গাতেও কিন্তু আমাদের সেরকম কোনো অবস্থা নেই, সুতরাং ওই জায়গাটা আপাতত বাদ। কিন্তু পরে আমরা করব জয়েন্ট ভেঞ্চার যদি করতে চাই ওইখানে গিয়ে, তো সেটা এখনকার কিন্তু কৌশল এটা হওয়ার দরকার নেই। তাই আমি মনে করি যে আপাতত আর একটার যদি আমরা রাউন্ড নিতে পারি অন্তত অগাস্ট মাস আসার আগে, যদিও তারা খুব ব্যস্ত, অন্য দেশের সঙ্গে তারা আলাপ আলোচনা করছেন, কিন্তু এখনই আশা ছেড়ে দেওয়া যাবে না। তাদের কাছে অনুরোধ করতে হবে আমাদের জন্য আরেকটা বড় টিম নিয়ে আমরা যাতে বসতে পারি, সেরকম একটা জায়গাতে গেলে এটা ভালো হবে। ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, আমরা আজকে আলোচনা এখানে শেষ করছি। যেটা সার্বিকভাবে আমরা বুঝতে পারলাম সেটা হলো যে আমাদের এই যে দর কষাকষি চলছে যুক্তরাষ্ট্রের সাথে, এই প্রক্রিয়াটাকে অব্যাহত রাখা দরকার। আরেকটু আমাদের কৌশলী হয়ে প্রস্তুতির জায়গাগুলোকে আরও আমাদের শক্তিশালী করতে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দর কষাকষিটা অব্যাহত রাখতে হবে যেন বাংলাদেশের স্বার্থ বড়ভাবে সেখানে যেতে পারে। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা নিঃসন্দেহে এই বিষয়ে সামনেও আবার আলোচনা করব। আবারও জানতে চাইব কেমন আছে অর্থনীতি।